মাঝ রাস্তায় বাইকটা ব্রেক ফেল হয়ে যায়। একটা চলন্ত কারের সাথে ধাক্কা খেয়ে রাস্তার পাশে পড়ে গেলাম। মাথাটা চিনচিন করছে, চোখে সব ঝাপসা দেখছি। ঝাপসা চোখে তাকিয়ে দেখলাম রাস্তার মাঝে মানুষের ভিড় জমে গেছে। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি হাসপাতালে, মাথায় ব্যান্ডেজ। আস্তে আস্তে চোখ খুলে চারপাশে দেখলাম কেউ নেই। একটা নার্স দৌড়ে আসলো রুমে। একটু পরেই মা আর বাবা চলে আসলো। আকাশ বাবা, তোর জ্ঞান ফিরেছে? আমি মার কথায় আমার কোনো প্রক্ষেপ নেই। আমি মার দিকে উল্টো প্রশ্ন ছুড়ে দিলাম, মা, মিম কোথায়? আমার প্রশ্ন শুনে মার চোখ লাল হয়ে গেল। রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। কিছু না বলে চলে গেল রুম থেকে। বাবার চোখে মুখেও রাগের ছাপ। মনে হলো আমি অসুস্থ না থাকলে বাবা আমার গালে কষিয়ে একটা থাপ্পড় মারত। আমি উঠে বাইরে চলে আসলাম। মিমের মা বাবা সহ বাইরে সবাই বসে আছে। সবার চোখে পানি। আমার বুকটা কেমন জানি ধুক ধুক করছে। আমি কাছে গিয়ে ছোট মাকে বললাম, আম্মু, মিম কোথায়? মিমের কি হয়েছে? ছোট আম্মু আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিল। কান্নাটা তার আরও বেড়ে গেল। এই মুহূর্তে নিজেকে সবচেয়ে ঘৃণিত মানুষ মনে হচ্ছে। সবাই শুধু আমার বাহ্যিক দিকটাই দেখলো, আমার ভেতরের দিকটা কেউ দেখে না। সবার উদ্দেশ্যে চিৎকার করে বলতে ইচ্ছে করছে, দোষটা শুধু আমার একার না। আমি উঠে ডাক্তারের রুমে গেলাম। ডাক্তারের সাথে কথা বলতে হবে। ডাক্তার আমাকে দেখে বলে উঠলেন, কি করছেন? কি আপনি এখনো পুরোপুরি সুস্থ হননি আপনি? আমি ডাক্তারের কথায় কোনো জবাব না দিয়ে উল্টো তাকে প্রশ্ন করলাম, মিম নামের একজন পেশেন্ট এখানে আছে, তার কি অবস্থা? ডাক্তার আমার প্রশ্ন শুনে একটু অবাক হলেন। তারপর বললেন, দেখুন, মেয়েটার মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। এখন বাঁচা মরা আল্লাহর হাতে। মেয়েটা কোমায় চলে গেছে, আর সেখান থেকে খুব কম লোকই বেঁচে ফেরে। ডাক্তারের কথায় আমার পায়ের তলার মাটি সরে যেতে লাগলো। আমি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে গেলাম। রাগে ডাক্তারের কলার ধরে বললাম, যদি আমার মিমের কিছু হয় তাহলে আমি তোকে ছাড়বো না ডাক্তার, তোকে আমি মেরে ফেলবো। আমি প্রায় পাগল হয়ে গেছি। ডাক্তার আমার থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। হঠাৎ কেউ একজন পেছন থেকে একটা ইঞ্জেকশন পুশ করে দিল। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। আজ 7 দিন যাবৎ মিম কোমায় চলে গেছে। আমি যেন পাগল হয়ে যাচ্ছি ধীরে ধীরে। মাঝে মাঝে মনে হয় আমিও মিমের মতো কোমায় চলে গেলে ভালো হতো। বেঁচে থাকার ইচ্ছাটা দিন দিন মরে যাচ্ছে। মিমের অনুপস্থিতিতে আমি প্রায় পাগল পাড়া। আজ আমার কারণে মিমের এই অবস্থা। নিজেকে নিজে শেষ করে দিতে মন চাইছে। বারবার মিমের মায়াবী চেহারা ভেসে উঠছে চোখের সামনে, যা আমাকে আরও পাগল করে দিচ্ছে। মা বাবা হাসপাতালে গেছে, বাড়িতে আমি একা। ছাদে চলে গেলাম। বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই। আজকেই এই জীবনের দ্য এন্ড করে দিব। কি হবে এই যন্ত্রণা নিয়ে বেঁচে থেকে? অন্তরাত্মা বারবার মনে করিয়ে দেয় আত্মহত্যা মহাপাপ, কিন্তু এই পাপকেই আমার বরণ করতে হবে, না হলে আমার পাপের প্রায়শ্চিত্ত হবে না। ছাদে এসে আত্মহত্যা করার প্রস্তুতি নিতে লাগলাম। লাফ দিব এমন সময় ফোনটা বেজে উঠল। শেষবারের মতো এক বুক আশা নিয়ে ফোনটা বের করলাম। রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে কেউ বলে উঠল, ভাইয়া, মিম আপুর জ্ঞান ফিরেছে। আমি তখনই হুঁশে ফিরলাম। দৌড় দিলাম হাসপাতালের দিকে। এতক্ষণ আমি কি করতে চাচ্ছিলাম? হয়তো হিতাহিত জ্ঞান শূন্য হওয়ার কারণে আমি হুঁশ হারিয়ে ফেলেছিলাম। যার কারণে আমি কি করতে চাচ্ছিলাম তাই একবারও মনে হয়নি। ঠিক সময় ফোন না আসলে হয়তো আমি এতক্ষণে পরপারে চলে যেতাম। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানিয়ে আরও জোরে দৌড় লাগালাম। হাসপাতালে পৌঁছে সোজা মিম যে কেবিনে আছে সেই কেবিনে ঢুকে গেলাম। এখন আমার অবাক হওয়ার পালা। মিম পাগলের মতো ছোটাছুটি করছে, কাউকে চিনতে পারছে না, এমনকি তার বাবা মাকেও না। নিজেকে নিজেই চিনতে পারছে না মিম। সবাই বোঝাচ্ছে, কিন্তু মিম সবাইকে সরিয়ে দিচ্ছে। নার্স মিমের ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দিল। আমি সোজা চলে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তার সাহেব, মিম কাউকে চিনতে পারছে না কেন?
ডাক্তার আমাকে ইশারায় চেয়ারে বসতে বলল। আমি বসে পড়লাম। ডাক্তার বলতে লাগলো, দেখুন মিস্টার আকাশ, মিমের মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার কারণে তার ব্রেনটের টিস্যু ড্যামেজ হয়ে গেছে, তার মেমোরি লস হয়ে গেছে, পূর্বের কোনো কিছুই তার মনে নেই, সে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। ডাক্তারের কথা শুনে থমকে গেলাম আমি। তার মানে মিমের অতীতের সব স্মৃতি তার মন থেকে মুছে গেছে, সে আর কাউকে চিনতে পারবে না। মাথাটা আবারও ঝিমঝিম করছে। ডাক্তারকে বললাম, মিমের স্মৃতিশক্তি কি আর কোনোদিন ফিরে পাবে না? ডাক্তার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাদের কাছে তার কোনো চিকিৎসা নেই। চলে আসলাম মিমের কাছে। মিমের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে আছি, চোখে জল চিকচিক করছে। এই বুঝি টুপ করে পড়ে যাবে। মিম আর কোনোদিন আমাকে চিনতে পারবে না। কথাটা মনে হতেই বুকটা হাহাকার করে উঠছে। আমার থেকে অনেক দূরে চলে গেছে মিম। হৃদয় হৃদয় আমার কাঁধে হাত রাখলো। আমি চোখের জল মুছে ফেললাম। রাফি বলে উঠল, সবই বুঝলাম, কিন্তু তোর জেলে যাওয়ার কি সম্পর্ক এর সাথে? রাফির কথা শুনে আমি আবারও বলতে লাগলাম, কয়েকদিন পর মিম সুস্থ হয়ে গেল। মিমকে তার বাবা মা বাড়িতে নিয়ে গেল। তারপর আমি প্রতিদিন মিমদের বাড়িতে যেতাম মিমের সাথে কথা বলতে। কিন্তু মিম কারোর সাথে কথা বলতে চায় না, একা একা মনমরা হয়ে বসে থাকে। মিমের মা আমার বুকে মুখ লুকিয়ে কান্না করে। আমি অনেকবার মিমের সাথে কথা বলতে চেয়েছি, কিন্তু মিম আমার সাথে কথা বলবে না। আমি তাকে আমাদের অতীতের সব কথা বললাম, কিন্তু সে আমাকে চিনতে পারল না। আমাদের ডিভোর্স পেপারে দেখিয়েছিলাম, তাতেও তার কিছুই মনে পড়ল না। বারবার সে বলতে লাগলো, আমি আপনাকে চিনি না, প্লিজ আমার সামনে আর আসবেন না। আমি তবুও বেহায়ার মতো মিমের পেছনে খুরখুর করতাম, ওর সাথে জোর করেই কথা বলতাম। কিন্তু মিম আমার সব কথা পাগলের পোলা ভেবে এড়িয়ে যেত। মিম কলেজে ভর্তি হলো, ক্লাস করতে লাগলো প্রতিদিন। আমি প্রতিদিন মিমকে দেখার জন্য, ওর সাথে কথা বলার জন্য দাঁড়িয়ে থাকতাম। মাঝ রাস্তায় ওকে থামিয়ে কথা বলতাম, কিন্তু মিম আমাকে বারবার অপমান করত। আমি তাতেও কিছু মনে না করে মিমের সামনে বারবার আসতাম। এক পর্যায়ে মিম আমাকে অসহ্য মনে করতে লাগলো। আমি তারপর তার পেছনে লেগে থাকতাম, বারবার তাকে বোঝাতাম, ডিভোর্স পেপার দেখিয়ে বলতাম, সব কিছু তোমার কাছে মিথ্যে হতে পারে, কিন্তু এই ডিভোর্স পেপার তো মিথ্যা না। আর এতে তোমার সই দেখো, আমি এখনও তাতে সই করিনি। আমাদের বিয়ে হয়েছিল, এখনও আমরা স্বামী স্ত্রী। কিন্তু মিম আমাকে বলতো এটা নাকি তার সই না, আর আমি নাকি পাগল, ডিভোর্স পেপারটাও নাকি নকল। এইভাবে অনেকদিন কেটে গেল। আমি মিমের আশায় পথ চেয়ে থাকতাম, আর মিম তা বিরক্ত বোধ করত। কয়েকদিন পর মিমের কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে গেলাম আমি, আর সেখানে গিয়ে দেখলাম মিম একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। তার বান্ধবীদের সাথে কথা বলে জানতে পারি ছেলেটা মিমের বয়ফ্রেন্ড। ছেলেটার নাম শাওন। মাথায় আগুন ধরে গেল আমার। একটা কথাই মনে হতে লাগলো আমার, মিম শুধুই আমার। আমি বেঁচে থাকতে মিমকে কেউ আমার থেকে কেড়ে নিতে পারবে না। ছেলেটার প্রতি খুব রাগ হতে লাগলো। তাদের কাছে গিয়ে মিমের হাত ধরে টেনে আনতে লাগলাম। ছেলেটা বাধা দিল। আমি ধাক্কা দিতেই পড়ে গেল। জোর করে মিমকে নিয়ে গাড়িতে উঠালাম। উদ্দেশ্য কাজে অফিস, কোনো কিছুই খেয়াল নেই আমার। আমি প্রায় পাগল হয়ে গেছি। আমার হিতাতীত জ্ঞান লোপ পেতে শুরু করছে। মাঝ রাস্তায় আসতেই পুলিশের গাড়ি আমাকে আটকে দিল। মিম পুলিশ অফিসারকে বলল, আঙ্কেল, এই লোকটা আমাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছিল, আপনি ওকে জেলে দিন। পুলিশ অফিসার মিমকে বলল, তুমি কিছু চিন্তা করো না মামুনি, ওকে আমি শায়েস্তা করছি বলেই আমার হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিল। তারপর আমাকে থানায় নিয়ে গেল। থানায় গিয়ে জানতে পারি পুলিশ অফিসার শাওনের বাবা। আমার শাস্তি হয়ে গেল 3 মাসের জেল, কিন্তু বাবা পুলিশ অফিসার হওয়ার কারণে 1 মাস পরেই আমার জামিন হয়ে গেল। থেমে গেলাম আমি। রাফি বলে উঠল, এর মধ্যে এত কিছু ঘটে গেছে, অথচ কিছুই জানলাম না। আমি কোনো কথা বলছি না। সিয়াম আমার কাঁধে হাত রেখে বলল, দোস্ত, মন খারাপ করিস না, একদিন না একদিন মিম তোর কাছে ফিরে আসবি। তা কখনো সম্ভব না। মিম শাওনকে ভালোবাসে। সামনে মাসে ওদের বিয়ে। মিম চিরদিনের জন্য আমার কাছ থেকে হারিয়ে যাবে। তখন হৃদয় বলল, আমরা কি এই বিয়েটা আটকাতে পারি না? না বন্ধু, আমার সুখের জন্য মিমের সুখ আমি নষ্ট করতে চাই না। আমি ভেবেছিলাম মিম হয়তো তার স্মৃতিশক্তি ফিরে পাবে, তার জন্যই আমি তার পিছে লেগে থাকতাম।
কিন্তু মিমের স্মৃতিশক্তি হয়তো আর ফিরবে না। তাহলে এখন কি করবি? আমি বুক ভরা একটা নিঃশ্বাস নিয়ে বললাম, আমার ক্যারিয়ার করব। অতীতকে মন থেকে মুছে ফেলে সামনে অগ্রসর হব। যদিও মন থেকে কখনো আমি মিমকে ভুলতে পারবো না। সিয়াম বলল, এই ডিভোর্স পেপারটাতে সই করে দে। মিমের তো বিয়ে হয়ে যাচ্ছে, এটা রেখে কি লাভ? ডিভোর্স পেপারের দিকে তাকিয়ে বললাম, মিমের বিয়ে না হওয়া পর্যন্ত আমি এতে সই করব না। আর আমি ডিভোর্স পেপারের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি। কেউ কোনো কথা বলছে না, সবাই চুপ হয়ে আছে। আমি বললাম, চল ক্লাসে যাই, ক্লাস শুরু হয়ে গেছে। অতীতের সাথে যুদ্ধ করে সামনে এগোতে হবে আমার। আমার জীবনকে আবার রঙিন করে তুলতে হবে। সেটা যত কঠিনই হোক না কেন, অতীতকে মুছে ফেলতে হবে। নিয়তি আমায় অনেক কিছু শিখিয়ে দিয়েছে। কথায় আছে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা কেউ বোঝে না। আমিও ঠিক এমনটাই করেছি। আর এখন আফসোস করে কপাল চাপড়াতে হচ্ছে। কেটে গেল অনেক দিন। আর কয়েকদিন পর মিম আর শাওনের বিয়ে। আমার সব আশা আকাঙ্ক্ষা শেষ। আমাকে ইনভাইট করা হয়েছে মিমের বিয়েতে। আমার যাওয়ার কোনো ইচ্ছে নেই, কিন্তু মা বাবার ছোট মার অনুরোধে যেতে হবে। হয়তো নিয়তি আমাকে দেখাতে চায় নিজের চোখের সামনে প্রিয়জন হারানোর ব্যথা কতটা কষ্টের। এদিকে চারদিকে লাইটিং করা, ফুলের আবাস ছাড়িয়ে আছে চারদিকে। মানুষের কোলাহল ধ্বনিত, চারপাশ মুখরিত। সবার মুখে হাসি, আনন্দে ভরপুর। যে ছোট মা আমাকে নিজের ছেলের মতো ভালোবাসে, সেও আজকে খুশি। শুধু আমিই খুশি না, আমার বুককে ফুঁড়ে আর্তনাদ বেরিয়ে আসছে। মানুষের চারদিকে হাসির আওয়াজ যেন আমার বুকে বিষের তীর হয়ে বিচ্ছে। না, আর এখানে থাকতে পারছি না আমি। তাই বাড়ির পাশে বাগানে চলে আসলাম। কিছুই ভালো লাগছে না। আজকে মিমের বিয়ে, সেই কারণেই বাড়িতে এত হইচই। সেদিনও মিমের বিয়ে হয়েছিল, অথচ এত মানুষ ছিল না। এখানে আসার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু নিয়তি আমাকে এখানে নিয়ে এসেছে। বাগানের ভিতর হাঁটাহাঁটি করছি। এমন সময় মিমের ছোট বোন মিষ্টি এসে আমার পাশে দাঁড়ালো। কিছুক্ষণ চুপ থেকে বলল, ভাইয়া, তুমি এখানে একা একা কি করছো? গম্ভীর মুখে জবাব দিলাম, কিছু না, এমনি হাঁটাহাঁটি করছিলাম। ওদিকে আপুর বিয়ে হচ্ছে আর তুমি হাঁটাহাঁটি করছো? আমার যেতে ইচ্ছে করছে না, তুই যা এখন। মিষ্টি কি যেন ভাবে চলে গেল। আমি ঠায় দাঁড়িয়ে রইলাম। আর কিছুক্ষণ পরেই বরযাত্রী আসবে, তারপর মিমের বিয়ে হয়ে যাবে। আর এদিকে আমার বুক বিরহের অনলে পড়ে যাবে। মিমের সব স্মৃতি পুড়ে ছাই হয়ে যাবে। মিম নামের কেউ আমার অস্তিত্ব আর থাকবে না। আমার সব আশা শেষ হয়ে যাবে। ভাবতে ভাবতে ডিভোর্স পেপারটা হাতে নিলাম। কি হবে এই স্মৃতি রেখে? এটাতে সই করে দিব, তারপর পুড়িয়ে ছাই করে ফেলব। মিম নামের কেউ আমার অতীতে ছিল, এটাও ভুলে যাব। নিয়ত হয়তো আমার সাথে এটাই খেলতে চাচ্ছে। ভালোবাসার পরশে দুজন সুখী হলেও তৃতীয় কেউ কষ্ট পাবে, এটা না হয় আমিই পেলাম। হোক না, তারা সুখী, এটাই আমার সুখের লীলাধারা। মনে মনে ভাবতেছি এসব কথা, আর ডিভোর্স পেপারের দিকে চেয়ে থেকে মুচকে হাসতেছি। এমন সময় মা এসে পেছন থেকে ডাক দিল, আকাশ, ওখানে দাঁড়িয়ে কি করছিস? বরপক্ষে এসে গেছে, জলদি আয়। পেপারটা ভাঁজ করে পকেটে ঢুকিয়ে দিলাম। চোখ দিয়ে পানি পড়ছে। চোখটা মুছে চলে গেলাম বিয়ের আসরে। মিম বসে আছে লাল বেনারসি শাড়ি পরে, আর তার পাশেই পাঞ্জাবি পাগড়ি পরে বসে আছে শাওন। দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি আমি। মিমকে শাড়ি পরে অদ্ভুত সুন্দর লাগে, শাওনকেও খুব সুন্দর লাগছে। মুখ দিয়ে অস্পষ্টভাবে বলে ফেললাম, দুজনকে খুব মানিয়েছে। মনের অজান্তেই কথাটা বের হয়ে গেছে। আমি তাকিয়ে আছি মিমের দিকে। মিম একবারের জন্য আমার দিকে তাকায়নি। মিম এখন তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। অতীতের ধারে কাছেও সে যেতে চায় না। যাবেই বা কী করে? তার অতীতে কোনো কিছুই তো মনে নেই। কাজী সাহেব বিয়ে পড়াচ্ছেন। আমি এখনও মিমের দিকে তাকিয়ে আছি। চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়ে গেল। সবাই এখন মেয়ের মুখ থেকে কবুল বলার জন্য অধীর আগ্রহে কান পেতে আছে। আমি পকেট থেকে ডিভোর্স পেপারটা বের করলাম, সাথে একটা কলম। মিম কবুল বলার আগেই তাতে সই করে দিলাম। বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। মিমকে এখন বিদায় দেওয়ার পালা। মিম বাবার বুকে মুখ লুকিয়ে কান্না করছে। আমার মনে পড়ে গেল সেই দিনের কথা। মিমের সাথে আমার বিয়ে হওয়ার পর মিম ঠিক একইভাবে কান্না করছিল। মিমকে গাড়িতে তুলে দিল সবাই।
আমি একটাবার আমার মায়াবতী বউয়ের দিকে তাকিয়ে জোরে একটা নিঃশ্বাস নিলাম। সে তো আর আমার মায়াবতী নাই, সে এখন অন্য একজনের মায়াবতী। সবাইকে না জানিয়ে চলে আসলাম বাড়িতে। কষ্ট হচ্ছে আমার, খুব কষ্ট হচ্ছে আমার। প্রিয়জন হারানোর ব্যথা এত কষ্টের, যার হারিয়েছে সেই বোঝে। কোনো কিছুই ভালো লাগছে না আমার। চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। নিয়তি আমার প্রতি এতটা পাষাণ হলো কি করে? আমার একটা ভুলের কারণে এত শাস্তি আমি কিভাবে সইব? কয়েকটা ঘুমের বড়ি খেয়ে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। আমার পুরো শরীর জ্বালা করছে, মনে হচ্ছে কেউ শরীরে আগুন ধরিয়ে দিছে। চিৎকার দিয়ে বলতে লাগলাম, মা, আমার শরীর পুড়ে যাচ্ছে মা, আমি আগুনে পুড়ে যাচ্ছি। আমার মিমের শরীরে অন্য কারো স্পর্শ লাগছে মা, অন্য কেউ মিমকে টাচ করছে। আমার শরীর চলে যাচ্ছে। আমার হিতাহিত জ্ঞান নেই। চিৎকার শুনে মা বাবা রুমে আসলো। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান ফিরতেই আবার মিম বলে চিৎকার দিয়ে উঠলাম। আমি নিজে নিজে অবাক হলাম। যে আমাকে চিনেই না, আমি তার জন্য কষ্ট পাচ্ছি আর বাংলা সিনেমার মতো চিল্লাচিল্লি করছি। এটা তো শুধুই আবেগ, বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। কেটে গেল কয়েকটা বছর। আমি একটা অফিসে জব করি, স্যালারি মোটামুটি ভালোই। মিমের বিয়ের পর আমি তার কোনো খোঁজ খবর নেইনি। তার সব স্মৃতি আমি প্রায় মুছে গেছি এই 1 বছরে। শুনেছি তার নাকি একটা মেয়ে হয়েছে, মা বলেছিল একদিন। আমি জানতেও চাইনি দেখতে কেমন, নাম কি তার, সব জানার আগ্রহ আর নেই আমার। পড়াশোনা শেষ করে জব পেয়েছি, সবে 10 দিন হলো। এর মধ্যেই বাবা মা বিয়ের চাপ প্রয়োগ করছে। আমি এখন কোনোভাবেই বিয়ের জন্য প্রস্তুত নই। তবুও বাবা মার কথা রাখতে গিয়ে রাজি হয়ে গেলাম। আমার বিয়ে ঠিক করা হয়েছে। মেয়ে আগে থেকেই দেখে রেখেছিল মা। আমি এখনও মেয়েকে দেখিনি। অবশ্য মেয়ের ছবি আমার পকেটে এখনও আছে, আর এখন আমি সেই মেয়ের সাথে দেখা করতে যাচ্ছি। মেয়ে এবার ইন্টার 2য় বর্ষে পড়ে। নামটা মা একবার বলেছিল, কিন্তু মনে নেই। রেস্টুরেন্টে বসে আছি, কিন্তু মেয়ে এখন আসার নাম নেই। চারদিকে তাকিয়ে দেখলাম সবাই চৌকল প্রেমিক বসে বসে প্রেম করছে। একটা টেবিলে তাকাতেই দেখলাম একটা মেয়ে একা বসে আছে। একবার তাকিয়ে আর তাকালাম না। একটু পরে মেয়েটা এসে আমাকে বলল, এক্সকিউজ মি, আমি কি এখানে বসতে পারি? আমি তাকালাম মেয়েটার দিকে। দেখতে সুন্দর, চুলগুলো এলোমেলো, হালকা কাজল চোখে। আমি বললাম, একজনের আসার কথা আছে, সে আসলেই উঠে যাবেন। মেয়েটা টপ করে বসে বলল, তারপর আমাকে জিজ্ঞাসা করলো, আপনি কি কারোর অপেক্ষায় আছেন? ওই যে বললাম সে আসলে উঠে যাবেন, তার অপেক্ষায় আছি। সে কি একটা মেয়ে? প্রশ্নটা শুনে তাকালাম মেয়েটার দিকে। আর কিছু না ভেবে ছবিটা বের করলাম। এই মেয়েটাই সেই মেয়ে। মনে হচ্ছে মেয়েটাও আমার মতো আমার ছবি দেখেনি। আমার ছবিটা দেখে মেয়েটা বলে উঠল, আপনি এখনো আমার ছবি দেখেননি? আপনিও তো দেখেননি। কিভাবে জানলেন? দেখলে তো চিনতে পারতেন আমাকে। হুম। তারপর দুজনই নীরব, কেউ কোনো কথা বলছি না। আমি এবার নীরবতা ভেঙে বলে উঠলাম, কি খাবেন বলেন? বলে ওয়েটারকে ডাক দিলাম। মেয়েটা বলল, আপনি এত ব্যস্ত হবেন না, আমি এখানে খেতে আসিনি। তা না হয় বুঝলাম, কিন্তু কিছু তো খেতে হবে। রেস্টুরেন্টে তো কেউ এমনি এমনি বসে থাকতে দিবে না। আমি ওয়েটারকে বললাম 2টা কফি দিতে। তারপর মেয়েটার দিকে তাকিয়ে বললাম, কফি খান তো? মেয়েটা মাথা নাড়ালো। আমি আবারও বললাম, আমার নাম মীরা, আপনি আমার নাম ধরে ডাকতে পারেন। আর আমি এখানে আপনাকে কিছু বলার জন্য আসিনি, জাস্ট দেখা করার জন্য এসেছি। কিন্তু মাঝে বলল, আপনি কি যেন ইম্পর্ট্যান্ট কথা বলবেন আমাকে। আমার মা হয়তো আপনাকে মিথ্যা বলেছে। হতে পারে। বাই দ্য ওয়ে, আমার নাম আকাশ। আপনিও চাইলে আমার নাম ধরে ডাকতে পারেন। তার আর দরকার হবে না, আপনি আমার সিনিয়র। আমি ইরাকে পর্যবেক্ষণ করতে লাগলাম। মেয়েটাকে দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা আমাকে কিছু বলতে চায়, কিন্তু ভয়ে আর না হয় লজ্জায় বলতে পারছে না। এদিক ওদিক তাকিয়ে ওসখুস করছে মেয়েটা। কথা বলার এক পর্যায়ে কফি চলে আসলো। কফিতে চুমুক দিয়ে আমি বললাম, আপনি কি কোনো বিষয়ে আপসেট? না, আমি ঠিক আছি। আপনাকে দেখে তা বোঝা যাচ্ছে না। আমার মনে হয় আপনি আমাকে কিছু বলতে চান, হয়তো নিজস্ব কোনো প্রবলেমের কারণে বলতে পারছেন না। তেমন কিছুই না, আপনি ভুল ভাবছেন। আমি আর কথা বাড়ালাম না। যখন বলতে চাই না তখন জোর করে লাভ নেই।
কফি শেষ করে উঠে পড়ল ইরা। আমিও উঠলাম, বিলটা দিয়ে বাইকে উঠে বসলাম। চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। না, তার দরকার হবে না, আমি একাই চলে যাব। আমি একটু ভয় দেখানোর চেষ্টা করলাম। কি বলছেন আপনি? রাস্তায় কত বখাটে ছেলে ঘুরে বেড়ায় জানেন? আপনি একা বিপদে পড়তে পারেন। ইরা বাজখাই গলায় বলল। আমাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না। বলেই সামনে হাঁটা শুরু করলো। আমি বাইকটি স্টার্ট দিতে একটা রিকশায় উঠে পড়ল ইরা। আমিও চলে আসলাম বাড়ি। বাড়িতে আসতেই মার প্রশ্ন। দেখা করেছিস বাবা ইরার সাথে? করেছি। কেমন লাগলো তোর ইরাকে? আমি কি তাকে খেয়েছি নাকি যে বলবো কেমন লাগছে? এভাবে কথা বলছিস কেন? আমি বলতে চেয়েছিলাম তোর পছন্দ হয়েছে কিনা। আমার পছন্দের নাম আছে তোমাদের কাছে। আমি পছন্দ করলেই বা কি আর না করলেই বা কি? তোমরা তো আমাকে জোর করে বিয়ে দিয়ে দিবে। যত সব আচাইরা পেঁচাল। বলেই হনহন করে চলে আসলাম রুমে। রাতে খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা খাবার টেবিলে বসে খাওয়া শুরু করছি, এমন সময় ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে রিসিভ করতেই ওপাশ থেকে মিমের বাবা বলে উঠল। বাবা আকাশ, তুমি কোথায়? তোমার বাবার ফোনে ফোন দিচ্ছি কিন্তু ধরছে না। কেন, কি হয়েছে মামা? মিমের বাবা কাঁদতে কাঁদতে বলল। বাবা, মিমের অবস্থা খুব খারাপ। তুমি তোমার মা বাবা সহ যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে চলে আসো। মিমের নাম শুনতে বুকটা কেমন ধুক করে উঠল। অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে মিমের? মিম অ্যাক্সিডেন্ট করেছে। মামার মুখে কথাটা শুনে আমার বাকশক্তি হারিয়ে যাচ্ছে। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। কেন জানি বুকটা হাহাকার করে উঠছে। বাবা আমার থেকে ফোন কেড়ে নিয়ে কথা বলতে লাগলেন। আমি ঠায় বসে রইলাম। কথা বলা শেষে বাবা আমাকে আর মাকে বলল রেডি হতে, তাড়াতাড়ি হাসপাতালে যেতে হবে। মা মিমের অ্যাক্সিডেন্টের কথা শুনেই কান্না শুরু করে দিল। রেডি হয়ে গাড়ি বের করলাম। যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে যেতে হবে।